নমস্কার, শুরু করছি লুসেন্ট থেকে সাইটোলজি। লুসেন্টের সাইটোলজি অর্থাৎ কোষবিদ্যা। এই জায়গায় কোশ্চেনগুলো ইংরেজিতেই থাকবে। আমি এই কোশ্চেনগুলো একবার করে পড়ে বাংলায় মানে করে তার উত্তরগুলো বলবো, এবং যদি এক্সপ্লেন করার কোনো জায়গা থাকে তাহলে সেগুলো এক্সপ্লেন করব। তা প্রথম কোশ্চেন কী বলেছে, যে দ্য টার্ম সেল ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই। তা এই যে সেল, যে শব্দটা, সেল যে কোষ, এই শব্দটা প্রথম কে দেন, এই শব্দটা কার দেওয়া? তা এটা উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার সি, রবার্ট হুক। রবার্ট হুক এই কোষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। আর এখানে দেখো যে লিউয়েন হুক কী করেছিলেন? লিউয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। ব্যাকটেরিয়া। তারপর কোশ্চেন, প্লান্ট সেল আর জেনারেলি উইদাউট। বলেছে উদ্ভিদ কোষে সাধারণত কি থাকে না? তা রাইবোজোম, প্লাস্টিড, লাইসোজোম, ভ্যাকুওল। দেখো যে এই যে লাইসোজোম উদ্ভিদ কোষে থাকে না। লাইসোজোম আর সঙ্গে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এই দুটোই উদ্ভিদ কোষে থাকে না। লাইসোজোমও থাকে না আর সেন্ট্রোজোম থাকে না। দ্য নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন। বলেছে যে নিউক্লিয়াস থাকে না কাদের? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি, লাইকেন। দেখো এর মধ্যে আমি প্রথমেই বলেছিলাম যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের সেল যেগুলো হয় সেগুলো প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল থাকে, এদের প্রোক্যারিওটিক সেল থাকে, অর্থাৎ অনুন্নত কোষ থাকে। এরকমভাবে আমরা পড়তে পারি যে অনুন্নত কোষ থাকে। তা এদের কোষে, এই ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের কোষে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসও থাকে না, নিউক্লিয়াস মেমব্রেনগুলোও থাকে না, প্লাজমা মেমব্রেন কোনো কিছুই সেরকমভাবে সঠিকভাবে থাকে না। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রেজেন্ট বোথ ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। বলেছে যে এখানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বলতে মানে উদ্ভিদ আর, হ্যাঁ বাংলায় বলি, যে এর মধ্যে কোনটি প্রেজেন্ট অর্থাৎ মানে বর্তমান? উদ্ভিদ ও প্রাণী বলতে উদ্ভিদ ও প্রাণীর কোষের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যে উদ্ভিদ ও প্রাণী কোষ উভয়ই বর্তমান কোনটা? প্রাইমারি ওয়াল, সেল ওয়াল, প্লাস্টিড আর প্লাজমা মেমব্রেন। তা দেখো প্লাজমা মেমব্রেন অর্থাৎ প্রোটোপ্লাজমে যে অ্যাকচুয়ালি যেটা প্লাজমা মেমব্রেন বলতে প্রোটোপ্লাজমের মধ্যে যে সেল মেমব্রেনগুলো থাকে সেইগুলোরই কথা বলা হচ্ছে। যে প্রোটোপ্লাজম, কোষ, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম। তা এখানে সাইটোপ্লাজম, এইখানে প্লাজমা মেমব্রেন বলতে এর মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণুগুলোর কথা বলা হয়েছে। তা এই অঙ্গাণুগুলো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই কোষ অঙ্গাণুগুলো থাকে বা প্লাজমা মেমব্রেনগুলো থাকে বা সেলগুলো থাকে। তারপরে কোশ্চেন, ইন অ্যাবসেন্স অর ইন অ্যাবসেন্স অফ রাইবোজোম ইন সেল উইদাউট হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ডাজ নট টেক প্লেস। বলেছে যে যদি কোষের মধ্যে রাইবোজোম না থাকে তাহলে কোনটা হবে না? আচ্ছা, রাইবোজোম কি? এই যে কোষের মধ্যে একটা কোষ, ধরো এটা কোষ, এই কোষের মধ্যে যত কোষ অঙ্গাণুগুলো রয়েছে, বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে, তাদের মধ্যে সবথেকে ছোট বা ক্ষুদ্র কোষ অঙ্গাণু কি? ক্ষুদ্র কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। আমি এটার আগেও বলেছিলাম, রাইবোজোম সবথেকে ক্ষুদ্র হচ্ছে রাইবোজোম। যার প্রধান কাজ কি? যার প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে এই রাইবোজোম। এবার কি বলেছে, যদি এই রাইবোজোম না থাকে, অর্থাৎ যদি রাইবোজোম না থাকে তাহলে ওই কোষের প্রোটিন সংশ্লেষ হবে না। তাহলে আমরা দেখি অপশন কি বলেছে এবার। রেসপিরেশন অর্থাৎ শ্বসন, এক্সক্রিয়েশন অর্থাৎ কি বলবো যে রেচন, আর প্রোটিন সিনথেসিস। দেখো অপশন নাম্বার সিতে বলে দিয়েছে প্রোটিন সিনথেসিস। তাহলে যদি রাইবোজোম যদি না থাকে, যদি অ্যাবসেন্ট থাকে রাইবোজোম, তাহলে কি প্রোটিন সিনথেসিস হবে না ওই কোষটার ক্ষেত্রে। তারপরের কোশ্চেনের দিকে আগাই। দ্য লংগেস্ট সেল ইন হিউম্যান বডি ইজ। দ্য লংগেস্ট সেল ইন হিউম্যান বডি কী সেল? এটাও বলে দিয়েছিলাম, নার্ভ সেল। সব থেকে দীর্ঘতম কোষ হয় নার্ভ সেল। এগুলো ম্যাক্সিমাম কোশ্চেন অনেকে জানে, তো আমি বলে দিচ্ছি। তারপরে নিউক্লিয়ার এনভেলপ ইজ অ্যাবসেন্ট ইন। বলেছে নিউক্লিয়ার এনভেলপ মানে কি? এনভেলপ মানে হচ্ছে খাম, তাই না?
যে চিঠির যে খাম, এগুলোকে আমরা কি বলি? এনভেলপ বলি। তা নিউক্লিয়ার এনভেলপ অর্থাৎ এই যে যে নিউক্লিয়ার, এর চারপাশের এই যে আবৃত, এই যে বাইরের যে আবরণ, এই আবরণটা থাকে না। কাদের ক্ষেত্রে থাকে না? দেখো, নিউক্লিয়ার এনভেলপ একটু আগেই বললাম যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে বিভিন্ন মেমব্রেনগুলো থাকে না। তাই নিউক্লিয়ার এনভেলপও তার মধ্যেই পড়ে একটা মেমব্রেন। তা এই মেমব্রেনগুলো এগুলো থাকে না সাধারণত প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। প্রো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই মেমব্রেনগুলো থাকে না। এবার প্রোক্যারিওটিক সেলের মধ্যে কার থাকে? ব্যাকটেরিয়ার প্রোক্যারিওটিক সেল থাকে। তাহলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো যে নিউক্লিয়ার এনভেলপ ব্যাকটেরিয়ার থাকে না। তারপরে নিউক্লিয়েড ইজ প্রেজেন্ট ইন, নিউক্লিয়েড প্রেজেন্ট কার মধ্যে? প্রোক্যারিওটের থাকে না, প্রোটোজোয়া এদেরও থাকে না, গ্রিন অ্যালগিদের কিন্তু থাকে। তারপরে কোশ্চেন, সেল থিওরি ওয়াজ পুট ফরওয়ার্ড বাই, সেল থিওরি কাদের দেওয়া? স্লেইডেন ও সোয়ান, অর্থাৎ অপশন নাম্বার এ। স্লেইডেন দিয়েছিলেন কি? উদ্ভিদ উদ্ভিদ কোষতত্ত্ব, আর সোয়ান দিয়েছিলেন প্রাণী কোষতত্ত্ব। তারপরে কোশ্চেনের দিকে আগাই। নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই, তা নিউক্লিয়াসকে ডিসকভার করেছিলেন রবার্ট ব্রাউন নিউক্লিয়াস ডিসকভার করেছিলেন। লিউয়েনহুক ব্যাকটেরিয়া, রবার্ট হুক কোষ, স্লেডেন ও সোয়ান কোষতত্ত্ব, আর রবার্ট ব্রাউন নিউক্লিয়াস। তাহলে এর উত্তর হয়ে যাবে রবার্ট ব্রাউন। তারপরে কোশ্চেনের দিকে আগাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল, তাহলে কি? পাওয়ার হাউস অর্থাৎ শক্তি ঘর, বাংলায় বললে আমরা কি বলবো? শক্তি ঘর। যে শক্তিঘর কি বলেছে? যে এর মধ্যে নিম্নলিখিত কোনটি কোষের শক্তিঘর হিসেবে পরিচিত? তাহলে কি? মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ায় কী হয়? মাইটোকন্ড্রিয়ায় এটিপি উৎপন্ন হয়। ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, তা এই জিনিসগুলো কোথায় হয়? এই জিনিসগুলো মাইটোকন্ড্রিয়ায় হয়, যে কারণে কিনা এটাকে আমরা কি বলি? যে কোষের শক্তিঘর বলি। এটাকে আমরা কোষের শক্তিঘর বলি। রাখলাম সাইডে। তারপরে কোশ্চেনের দিকে আগাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লার্জেস্ট সেল অর্গান সেল, তাহলে একটু আগেই বললাম যে সব থেকে স্মলেস্ট কি? স্মলেস্ট যদি বলতো তাহলে বলতাম রাইবোজোম। যদি স্মলেস্ট বলতো অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম বলতো তাহলে বলতাম রাইবোজোম। কিন্তু এখানে কি জিজ্ঞেস করেছে? সব থেকে লার্জেস্ট অর্থাৎ বৃহত্তম, তাহলে কি? নিউক্লিয়াস। এবার দেখো এখানে নিউক্লিয়াস নেই, ক্রোমোজোম। এখানে কি কি অপশন দিয়েছে? ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডিজ। এই ক্ষেত্রে যা অপশন রয়েছে সেই হিসাবে প্লাস্টিড। কিন্তু এই কোশ্চেনটাতে কিন্তু রাইবোজোম আর সবথেকে বড় জিজ্ঞেস করে নিউক্লিয়াসও কিন্তু অপশনে থাকতে পারতো। যদি নিউক্লিয়াস অপশনে থাকতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস অ্যান্সার করতাম। দ্য আউটার মোস্ট কভারিং অফ প্লান্ট সেল ইজ, কী বলেছে? দ্য আউটার মোস্ট কভারিং অফ প্লান্ট সেল, অর্থাৎ উদ্ভিদের যে কোষ, ধরে নাও এটা একটা প্লান্ট সেল, এই প্লান্ট সেলের আউটার যে কভারিং, এই কভারিংটাকে কী বলি আমরা? সেল ওয়াল, কোষ প্রাচীর। তারপর কি বলেছে? নেটওয়ার্ক অফ মেম্বারাস ইরেগুলার টিউবেলস ফাউন্ড ইন সেল সাইটোপ্লাজম ইজ কল্ড, তা এগুলোকে আমরা কি বলবো? তার আগে একটু এটা বাংলা বলি। হ্যাঁ, এটার বাংলা করলে আরও মানে খুব উল্টোপাল্টা হয়ে যাবে। এটা একটু মনে রাখার চেষ্টা করো যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটা কিনা ইরেগুলার অর্থাৎ কোনো নির্দিষ্ট মানে ইরেগুলার মানে কি বলবো? যে সাধারণ, এটার কোনো বাংলা মানে না এরকমভাবে বলতে পারবো না। যে ইরেগুলার মানে তো বোঝা যাচ্ছে যে যেই জিনিসটা সাধারণত দেখা যায় না, এই ধরনের। টিউবেলস ফাউন্ড ইন সেল সাইটোপ্লাজমের মধ্যেই এটাকে পাওয়া যায়। এটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি একটুখানি বলার চেষ্টা করি তাও, যে যদি কোনো একটা কোষ হয়, নর্মালি এটা কোষ, এই যে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায় এই যে এরকমভাবে থাকে, টিউবের মতন, এই যে এরকম এরকম, তারপরে এরকম বাঁকানো থাকে, যেটা কিনা এক পাশ
হচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে আটকানো থাকে, আর একটা পাশ সেল মেমব্রেনের সঙ্গে অন্য কোনো মানে মেমব্রেনের সঙ্গে আটকানো থাকে। তা এটাকে বলছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে দেখি সাইট অফ প্রোটিন সিনথেসিস ইজ ইন এ সেল। বলেছে সাইট অফ প্রোটিন সিনথেসিস, অর্থাৎ একটা কোনো মানে কোন জায়গাতে, এখানে সাইট বলতে এরকমভাবেই ধরে নিতে পারো যে কোন জায়গাতে প্রোটিন সিনথেসিস অর্থাৎ প্রোটিনের সংশ্লেষ হয়, তাহলে অপশন কী হয়ে যাবে? রাইবোসোম এর অ্যান্সার। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান সেল ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেল। বলেছে এর মধ্যে কোনটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যাবে। দেখো সেল ওয়াল উদ্ভিদ কোষেই পাওয়া যাবে, প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, কর্মোপ্লাস্ট, তা এই প্লাস্টিড যেগুলো থাকে এগুলোও কিন্তু শুধুমাত্র হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। ভ্যাকুয়াল দেখো ভ্যাকুয়াল প্রাণীকোষে থাকে, কিন্তু এদের সাইজ, ভ্যাকুয়াল প্রাণীকোষে থাকে কিন্তু এদের সাইজ খুবই ছোট হয় উদ্ভিদের অর্থাৎ প্ল্যান্টের যে ভ্যাকুয়াল থাকে সেই তুলনায় এই প্রাণীদের যে ভ্যাকুয়াল থাকে অর্থাৎ অ্যানিমেলদের যে ভ্যাকুয়াল থাকে সেইগুলোর সাইজ ভীষণই ছোট হয়। যে কারণে কি না আমরা অনেক সময় কনসিডার করি, এটাই কনসিডারও করা যায় যে প্ল্যান্ট সেলেই শুধুমাত্র ভ্যাকুয়াল থাকে, যে প্রাণী কোষের সাইজ এত ছোট হয় ভ্যাকুয়ালে যে ওটাকে নেইয়ের প্রায় নেই সমান ধরা হয়। তাই এই ক্ষেত্রে যেহেতু তিনটে অপশানই মানে তিনটে অপশানকেই আমরা এই ক্ষেত্রে নিতে পারি, কনসিডার করব যে ভ্যাকুয়ালকেও আমরা কনসিডার করব, এই কারণেই করব কারণ এটা প্রাণী কোষে না থাকার মতোই থাকে। তাই এই ক্ষেত্রে আমরা কী করব? অল অফ দিস অ্যান্সার করব। অপশন সবসময় ভ্যারি করে, হ্যাঁ পরীক্ষার সময় অপশন ভীষণভাবে ভ্যারি করবে। তারপরে সাইট অফ সেলুলার রেসপিরেশন বলেছে যে কোষের মধ্যে যে শ্বসন হয় সেটা কোথায় হয়। কোষের মধ্যে শ্বসন কোথায় হবে? যে অবশ্যই কিনা মাইটোকন্ড্রিয়ায় হবে। একটু আগেই বলেছিলাম যে ক্রেবস চক্র ঘটে, এটিপি উৎপন্ন হয়, এগুলো তো সব তো শ্বসনের মাধ্যমেই ঘটে, রেসপিরেশনের মাধ্যমেই ঘটে। তারপরে লিউকোপ্লাস্ট ফাউন্ড ইন মেইনলি। লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যাবে? দেখো এখানে যা যা অপশান বলেছে যে সেল অফ রুট অর্থাৎ মূল, উদ্ভিদের যে মূলরম থাকে সেই মূলরমের কোষগুলোতে এই প্লাস্টিকটা পাওয়া যায়। লিউকোপ্লাস্ট উদ্ভিদের মূলরমগুলোতে পাওয়া যায়, কারণ উদ্ভিদের মূলের কোনো কালার থাকে না, যে জায়গায় বর্ণহীন হয় সেই জায়গায় লিউকোপ্লাস্ট তোমরা ধরে নিতেই পারো, আমরা ধরে নিতেই পারি যে সেখানে তাহলে লিউকোপ্লাস্ট মানে প্লাস্টিকটা রয়েছে। তারপরে অ্যাট্রাকটিভ কালার অফ ফ্লাওয়ার অ্যান্ড সিড ইজ ডিউ টু। বলেছে যে ফুল, এখানে সিড ওরকমভাবে ধরার দরকার নেই, এখানে ফল ধরো, হ্যাঁ ফল ধরো এটাকে, যে ফ্লাওয়ার, ফুল, ফল এদের যে সুন্দর সুন্দর কালার হয়, এই কালারগুলো কী জন্য হয়, মানে কার জন্য এই কালারগুলো হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার কী করব? কার জন্য কালার হয়? ক্রোমোপ্লাস্টের জন্য কালারগুলো হয়। ক্রোমোপ্লাস্টের অনেক ভাগ আছে আবার, এখানে ভাগ দেয়নি, ক্রোমোপ্লাস্ট বলেছে, তাহলে আমরা ক্রোমোপ্লাস্টই অ্যান্সার করব। তারপরে প্রশ্ন কি? গ্রিন কালার অফ লিভ ইজ ডিউ টু। বলেছে যে সবুজ রং হয় পাতার, অর্থাৎ পাতার সবুজ রং হয় কিসের জন্য? এটা আমরা সবাই ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। কার জন্য হয়? ক্লোরোপ্লাস্টের জন্য, অর্থাৎ অপশান নাম্বার সি। তারপরে বলেছে সুইসাইড ব্যাগ অফ সেল, সুইসাইড ব্যাগ এটাও বলেছিলাম যে আত্ম আত্মঘাতী স্থল, কোষের আত্মঘাতী স্থল কাকে বলে? লাইসোজোমকে বলে, কারণ এটা সেলুলার ডাইজেশন ঘটায়, যেই জন্য এটাকে কোষের আত্মঘাতী স্থল বলে। তারপরে দ্য এনজাইম ফাউন্ড ইন লাইসোজোম ইজ। বলেছে যে লাইসোজোমে যেই এনজাইমটা পাওয়া যায় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। এগুলো এরকম মুখস্থই রাখতে হবে, হ্যাঁ এগুলো বোঝানোর মতন কোনো কিছুই নেই। হাইড্রোলাইটিক এনজাইম লাইসোজোমে পাওয়া যায়, এ জায়গায় কী বোঝাবো? তারপরে 29, এ সাবস্ট্যান্স হুইচ ইজ মোর দ্যান 80% ইন দ্য সেল ইজ। দেখো একটা কোষ যদি থাকে ওই কোষের মধ্যে 80%-এরও বেশি জল থাকে, এই জিনিসটা বলা হয়েছিল আগে যে জল থাকে, তাহলে এই ক্ষেত্রে কী হয়ে যাবে অ্যান্সার? ওয়াটার। সেল থিওরি ইজ গিভেন বাই, সেল থিওরি কে দিয়েছিলেন? স্লেডেন দিয়েছিলেন আর সোয়ান দিয়েছিলেন, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? 2 আর 4, তাহলে অপশান নাম্বার ডি অ্যান্সার 30-এর। তারপরে এ প্লান্ট সেল ডিফার ফ্রম অ্যানিমেল
ইন হ্যাভিং, বলেছে একটা উদ্ভিদ কোষে কী এমন থাকে প্রাণী কোষের তুলনায় যেই কারণে কিনা এরা আলাদা। তো এরা কিসের জন্য আলাদা হয়? উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে অর্থাৎ সেল ওয়াল থাকে, প্রাণী কোষে থাকে না। সেল মেমব্রেন, সেল মেমব্রেন আর নিউক্লিয়াস, সেল মেমব্রেন আর নিউক্লিয়াস এই দুটো তো আমার প্রাণী কোষেও মানে প্রাণী কোষেও এগুলো থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার কী নিতে পারি? এখানে ক্লোরোপ্লাস্ট আর সেল ওয়াল দুই দিয়েছে। এটা আবার এটার উত্তর আমরা এই ক্ষেত্রে এ আর বি দুটোই হয়। হ্যাঁ, এটার কোনো একটা উত্তর হয় না, এ আর বি দুটোই হবে। বইয়ে যদি অন্য কোনো উত্তর থাকে তাহলে সেটা ভুল আছে। তারপরে কি 32, মেইন ফাংশন অফ গলগি বডিজ ইজ, গলগি বডিজের মেইন ফাংশন হচ্ছে সেক্রেটরি, সেক্রেটরি। এটা মনে রাখতে হবে যে গলগি বডির প্রধান কাজ হচ্ছে, মনে রাখবে যে একটা কোষের মধ্যে গলগি বডি, গলগি বডি যেটা কিনা ক্যামিলো গলগি আবিষ্কার করেছিলেন, আবিষ্কার কে করেছিলেন? গলগি বডি ক্যামিলো গলগি, ক্যামিলো গলগি, ক্যামিলো গলগি আবিষ্কার করেছিলেন। তা গলগি বডির প্রধান কাজ হচ্ছে কোষের মধ্যে বিভিন্ন জিনিস ও কী করে পরিদর্শন করে বা পর্যবেক্ষণ করতে থাকে, যে কোথায় কার ঘাটতি পড়লো, কি মানে যে আমার একটু ফ্যাট সংশ্লেষ করতে হবে, তা টুক করে একটু ফ্যাট সংশ্লেষ করলো, প্রোটিন সংশ্লেষ, এই ধরনের ছোটো ছোটো কাজগুলিও কিন্তু গলগি বডি করে। তাই খুব অল্প পরিমাণ কাজ করে গলগি বডি, অনেক সময় ফ্যাট এগুলো স্টোরও করে, স্টোর করার কাজও করে। তা এই যে এই ধরনের কাজগুলো করে আর ভীষণ পরিমাণে কোষকে পর্যবেক্ষণ করে। তো যেই কারণে কিনা গলগি বডিকে বলা হচ্ছে কি সেক্রেটারি। সেক্রেটারি তো আমরা তাকেই বলি যে পর্যবেক্ষণ করে, সব কিছু দেখে শুনে রাখে, তাই না? তাই গলগি বডিকে কোষের সেক্রেটারির সঙ্গে তুলনা করা হয়েছে। পরের দিকে আগাই। ফাংশন অফ লাইসোজোম, বলেছে লাইসোজোমের কাজ কী? তখন আমি বারবার বলেছি ইন্টারসেলুলার ডাইজেশন, কোষের নিজের মধ্যেই কোষকে পাচন ঘটায় এই লাইসোজোম। এটা আমি বারবার বলেছি এর আগে। তা অপশন নাম্বার সি এই ক্ষেত্রে আমার উত্তর, যে লাইসোজোমের কাজ কী। তারপরে কন্ট্রোল রুম অফ দ্য সেল, কন্ট্রোল রুম কোন জায়গা থেকে সব কিছু কন্ট্রোল করা হয়? নিউক্লিয়াস থেকে কন্ট্রোল করা হয়। তারপরে সেল ওয়াল ইজ, সেল ওয়াল কি? সেমি সেমি পারমিয়াবল, অর্থাৎ পারমিয়াবল মানে কেমন বুঝাবো, যে পারমিয়াবল মানে হচ্ছে ভেদ্য। হ্যাঁ, ভেদ্য বলতে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে পারমিয়াবল জিনিসটা কেমন। যে ধরো যে সেল ওয়াল, এই যে সেলের ক্ষেত্রে অভিস্রবণ বিষয়টা হয়, যেরকম আমরা কি যে পার্চমেন্ট পেপার বা এই ধরনের কিছু পেপার থাকে না, যে যেইগুলো ঝট করে মানে যে পাস হবে না, কিন্তু আবার অনেকক্ষণ থাকলে আস্তে 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 পাস হয়, এই ধরনের জিনিসগুলো যেগুলো সেমি পারমিয়াবল, অর্থাৎ এরকম যে অর্ধ অর্ধভেদ্য। সেমি পারমিয়াবল মানে হচ্ছে অর্ধভেদ্য, পুরোপুরি ভেদ্য না, মানে পুরোপুরি ভেদ করে যাওয়া যায় না, কিছুটা যাওয়া যায়। তা সেই ধরনের হচ্ছে সেল ওয়াল, সেল ওয়াল হচ্ছে সেই ধরনের যে সেমি পারমিয়াবল, অর্ধভেদ্য। এরকমভাবে বাংলায় যদি বলি যে অর্ধভেদ্য, এরকমভাবে মনে রাখা যেতে পারে সেমি পারমিয়াবলকে। সরি, আচ্ছা এটাতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ আবার মুছে দিই। তারপরে কোশ্চেনের দিকে আগাই, যে কি বলেছে, ইনফোল্ডিং ফ্রম দ্য ইনার মেমব্রেন অফ মাইক্রোকন্ড্রিয়া, বলেছে যে মাইক্রোকন্ড্রিয়ার মধ্যে ইনফোল্ডিং ফ্রম ইনার মেমব্রেন মাইক্রোকন্ড্রিয়া, তা মাইক্রোকন্ড্রিয়ার মধ্যে যে ভাঁজগুলো থাকে, অর্থাৎ ফোল্ডিং ইনফোল্ডিং ফর্মে থাকে, মাইক্রোকন্ড্রিয়ার মধ্যে যে ভাঁজগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো ক্রিস্ট। বারবার বলা হয়েছিল, কমন কোশ্চেন, এই প্রত্যেকটা কোশ্চেনে আগে করানো হয়েছে। যাই হোক, তারপরের প্রশ্নের দিকে আগাই। কি বলেছে? মাইক্রোকন্ড্রিয়া ইজ অ্যাবসেন্ট ইন, দেখো আবার সেই একই ধরনের কোশ্চেন। মাইক্রোকন্ড্রিয়া, মাইক্রোকন্ড্রিয়া একটা সেল মেম্বারেন বা সেল অর্গান সেল আমরা বলতে পারি। তা ইস্ট, ফাঙ্গি, গ্রিন অ্যালগি এদের সকলেরই একটা কোষ হলেও, ফাঙ্গাসের একটা কোষ যুক্ত ফাঙ্গাস, কিন্তু এই যে অ্যালগি, শৈবাল, এক কোষে শৈবাল হতেই পারে, কিন্তু এই কোষটা কি? এই কোষটা ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষ। কিন্তু এই যে যে ব্যাকটেরিয়া মহাশয়, ব্যাকটেরিয়ার কিন্তু প্রোক্যারিওটিক সেল থাকে।
বারবার এই কোশ্চেনটা আসছে। প্রো ক্যারিওটিক সেল থাকে, প্রোক্যারিওটিক মানে অনুন্নত সেল, যাতে কিনা প্লাজমা মেমব্রেন বলো, নিউক্লিয় মেমব্রেন বলো, সেল মেমব্রেন বলো, ঠিক মতন থাকে না। তা মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যাবসেন্ট থাকে ব্যাকটেরিয়ার কোষে, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়ার কাজ কাজ ব্যাকটেরিয়ার কোষে অন্য আরেকজন করে দেয়, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কারো যদি নামটা মনে করে তাহলে অবশ্যই নিচে জানাবে, আমার এই মুহূর্তে মনে আসছে না, যে কী একটা বেশ থাকে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে, যেটা কিনা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। তা যাই হোক, তারপরে কোশ্চেনের দিকে আগায়। দ্য ওয়ার্ড প্রোটোপ্লাজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই, বলতে হবে পার্কেনজি, যে প্রোটোপ্লাজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন, পার্কেনজি। দ্য স্টেটমেন্ট প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ, প্রোটোপ্লাজমই হচ্ছে ভৌতিক ভিত্তি, যে ভৌতিক ভিত্তি, জীবনের ভৌতিক ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম, এই কথাটাও বলেছিলেন পার্কেনজি। মডেল অফ ডিএনএ ইজ গিভেন বাই, ডিএনএর মডেল কে দিয়েছিল, ওয়াটসন অ্যান্ড ক্রিক, মানে ডবল হেলিক্যাল যে ডিএনএ, এটা প্রথম কারা বলেছিলেন, এটা বলেছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। তো সেটার কথা এখানে বলেছে, এই মডেলটা কে দিয়েছিল। তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন, নল ও রুস্কা। আর কি দেখে এখানে, এখানে দেয়নি, আর এগুলো জানো, যে স্লেজেন সোয়ান কোষতত্ত্ব, ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রীকরণ যে মডেল সেটা দিয়েছিল, আর ফ্লেমিং আর ব্রাউন এই মুহূর্তে মনে নেই, বলতে পারবো না এখন। তা ইলেকট্রন মাইক্রোস্কোপ কে করেছিলেন, নল ও রুস্কা। আর একটা জিজ্ঞেস করে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এটা একটু আমি বলে দিই। কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ করেছিলেন জ্যানসন, জ্যানসন এরকম মনে রাখবে, জ্যানসন, তাহলে পরীক্ষা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তারপরের কোশ্চেনের দিকে আগাই। তারপরে কি বলেছে, মলিকিউলার অ্যান্ড সেলুলার রিসার্চ সেন্টার ইজ সিচুয়েটেড, দ্য মলিকিউলার ও সেলুলার, এই যে মলিকিউলার ও সেলুলার এর রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, তাই রিসার্চ সেন্টার হচ্ছে রিসার্চ সেন্টার হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ স্মলেস্ট সেল, সবথেকে ছোটো কোনটা, দেখো সবথেকে ছোটো মনে রাখবে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইক্রোপ্লাজমা লিডলাই, এইগুলো হচ্ছে সবথেকে ছোটো কোষ। তো এই জায়গায় মাইক্রোপ্লাজম বলেছে, তা আমরা মাইক্রোপ্লাজম অ্যান্সার করব। তারপরে কোশ্চেন, সেলুলার টোটিপটেন্সি মিনস, দেখো সেলুলার টোটিপটেন্সি, পটেন্সি শব্দটার অর্থ হচ্ছে শক্তি, হ্যাঁ, আর সেলুলার টোটিপটেন্সি এটাকেই বোঝায়, দেখো এটার অর্থই হচ্ছে এটা, যে ক্যাপাবিলিটি অফ এ প্ল্যান্ট সেল টু ফর্ম কমপ্লিট প্ল্যান্ট, বলছে যে কোনো একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ, এই কোষটার যে ক্যাপাবিলিটি, এই কোষটার যে ক্ষমতা, বা কী বলবো, ক্যাপাসিটি মানে বোঝাতো, যে ক্যাপাবিলিটি, যে এর ক্যাপাবিলিটি, যে এই সিঙ্গেল সেল থেকে পুরো একটা গাছে দাঁড় করিয়ে দেওয়ার যে ক্ষমতা, এটাকেই আমরা বলছি কি সেলুলার টোটিপটেন্সি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেলুলার টোটিপটেন্সি, এরমভাবে এই জিনিসটা মনে রাখতে হবে। আর বায়োলজি, যেহেতু বায়োলজি মেনলি মুখস্থই করতে হবে, এ কিছু করার নেই। তারপরে কোশ্চেনের দিকে আগাই, দেখি কি বলেছে। প্রোক্যারিওটিক রাইবোজোম, আর প্রোক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 70S, 70S, এই এসটা, এসটা একটা ইউনিটকে বোঝায়, আমার ইউনিটটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে যত সম্ভব এসটা দিয়ে বোঝানো হয় সোয়েড বার্জ, এরকম কিছু একটা বোঝায়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ, যে সোয়েড বার্জ, যে সোয়েড বার্জ এরকম কিছু একটা বোঝায় এই এস দিয়ে, হ্যাঁ। তা যে আমাদের যে কি বলবো, সরি, যে প্রোক্যারিওটিক যে সেলগুলো হয় সেগুলো হয় 70S, আর এর সাব ইউনিট হয়, এই 70S গঠন হয়
50s প্লাস 30s নিয়ে। এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই 50s রাইবোজোম ও 30s রাইবোজোম নিয়ে 70s রাইবোজোম গঠিত হয়, যেটা কিনা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায়। আর যদি এখানে জিজ্ঞেস করতে যে ইউক্যারিওটিক সেলের রাইবোজোম কত হয়, ইউক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে 80s। ইউক্যারিওটিকের হচ্ছে 80s, আর প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম কত, 70s। এটা একটু রাফলি মনে রাখার চেষ্টা করো। তারপরে, হুইচ কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক ইজ নট কমন ইন অল লিভিং অর্গানিজম। বলেছে যে এর মধ্যে কোন রাসায়নিক চরিত্রটা সমস্ত লিভিং অর্গানিজম অর্থাৎ সমস্ত জীবজগতের মধ্যে যে সমান হবে না, একই পাওয়া যাবে না। সেটা কি, সেটা হচ্ছে টাইপ অফ প্রোটিন প্রেজেন্ট ইন বডি। যে কোন জীবের শরীরে কী ধরনের প্রোটিন পাওয়া যাবে, অর্থাৎ অপশন নাম্বার এ, এটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে রাসায়নিক দিক থেকে আলাদা আলাদা হবে, এটা এক হবে না। এটাই বলেছে যে কমন, সাধারণত একই হবে না। তারপরে কোশ্চেনের দিকে আগাই। 47, বেসিক ইউনিট অফ প্রোটিন। বেসিক ইউনিট অফ প্রোটিন কি, প্রোটিনের বেসিক ইউনিট অ্যামাইনো অ্যাসিড। তারপরে, আয়োডিন টেস্ট ক্যান ডিটেক্ট। বলেছে আয়োডিন টেস্টের মাধ্যমে আমরা কি ডিটেক্ট করতে পারি, আয়োডিন টেস্ট করে আমরা কার্বোহাইড্রেটের উপস্থিতি ডিটেক্ট করতে পারি। এটা পরীক্ষা করানো হয় স্কুলে, যে আলুর মধ্যে আমরা জানি যে শর্করা আছে প্রচুর পরিমাণে, আলুকে কাটা হয়, আলুকে কেটে ফেলা হয়, আলুকে কেটে এর উপরে আয়োডিন দেওয়া হয়, আয়োডিন সলিউশন দেওয়া হয়, আয়োডিন সলিউশন দেওয়া হয়, দেখা যায় যে কিছুক্ষণ পরে ওই আলু কালো হয়ে যায়, আলুটা কালো হয়ে যায়, কালো বলতে পারো বা ব্রাউন ধরনের হয়ে যায়। তা এটাকে বলে যে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আলুতে যে সত্যি সত্যি কার্বোহাইড্রেট রয়েছে, অর্থাৎ সত্যি সত্যি শর্করা রয়েছে। আয়োডিন আলুর এই কালার, মানে আলুর যে একটা আলুকে কেটে ওই জায়গায় যেই জায়গায় আয়োডিন দেওয়া হবে সেই জায়গার কালারটাকে চেঞ্জ করে দেবে, পুরো একটা ডিপ কালার করে দেবে। তারপরে কোশ্চেন, ডিএনএ ইজ মেড আপ অফ। ডিএনএতে কী কী থাকে, ডিএনএতে থাকবে পেন্টোজ সুগার, দেখো অপশন নাম্বার এই এর অ্যান্সার, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, আর পিউরিন, আর পিরিমিডিন অর্থাৎ নাইট্রোজেনাস বেস। যে নাইট্রোজেনাস বেস থাকবে, একটা পেন্টোজ সুগার থাকবে, এটাকে ডিঅক্সিরাইবোজ সুগারও বলে, পেন্টোজ সুগারটাকে ডিঅক্সিরাইবোজ সুগারও বলে, বানান ভুল হতে পারে, ডি অক্সিরাইবোজ সুগারও বলতে পারি। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অর্থাৎ ফসফরিক বন্ড, বন্ড থাকবে, আর পিউরিন আর পিরিমিডিন থাকবে। এই জিনিসগুলো জানতে হবে। তারপরে কোশ্চেনের দিকে আগাই। 50 নম্বরে কি বলেছে, টু স্ট্র্যান্ড অফ ডিএনএ হেল্ড টুগেদার বাই। তো বলেছে কি, যে টু স্ট্র্যান্ড অর্থাৎ আমরা জানি যে যদি ডিএনএকে আঁকি একটু, ডিএনএকে আঁকি, তো আমরা দেখি যে ডিএনএ সাধারণত এই যে এই ধরনের, ডিএনএকে যদি আঁকা যায়, তা ডিএনএর এই যে যে বলেছে কোশ্চেনে বলছে যে ডিএনএর এই যে এই একটা আর এই একটা, এই দুটো একসঙ্গে কে কে এদেরকে একসঙ্গে করে রেখেছে, এদেরকে একসঙ্গে করে রেখেছে এই লাল রঙের এই বন্ড। তা এই লাল রঙের এই যে যে বন্ড, এটা কিসের বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেনাস বন্ড, মাথায় থাকতে হবে, হাইড্রোজেনাস বন্ড। তাহলে অপশন নাম্বার কি আমার অ্যান্সার, বি, হাইড্রোজেনাস বন্ড, যার এক পাশে পিউরিন থাকবে আর এক পাশে পিরিমিডিন থাকবে। এরকম প্রত্যেকটা একটা পিউরিন একটা পিরিমিডিন, অর্থাৎ এই জায়গায় একটা যদি থিয়ামিন থাকে তাহলে এই জায়গায় থাকবে একটা কি অ্যাসিটিন, এই জায়গায় যদি একটা গুয়ানিন থাকে তাহলে এই জায়গায় কি থাকবে একটা সাইটোসিন। এরকমভাবে এবার এদেরকে কি বন্ডিং করে ধরে রেখেছে একসঙ্গে, এই যে হাইড্রোজেনাস বন্ড, হাইড্রোজেনাস বন্ডের মাধ্যমে এরা একসঙ্গে রয়েছে, যে কারণে কিনা এই ডবল হেলিক্সটা দেখা যায়। কেমন, তারপরে ক্রেবস সাইকেল টেক প্লেস ইন। বলেছে যে ক্রেবস সাইকেল অর্থাৎ ক্রেবস চক্র কোথায় হয়, আগেও বলেছিলাম মাইটোকন্ড্রিয়াতে হয় ক্রেবস সাইকেল, যার ফলে কি এটিপি উৎপন্ন হয়। তারপরে এনার্জি কারেন্সি অফ সেল, এনার্জি কারেন্সি কাকে বলা হয়, এটিপিকে এনার্জি কারেন্সি বলে। বোথ, বলছে উভয়, বোথ, 53 নম্বর কোশ্চেন, বোথ
রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস রিকোয়ার, যে রেসপিরেশন হোক বা ফটোসিনথেসিস হোক, এর জন্য কোন জিনিসটা আমার দরকার, যে লাগবেই, এর জন্য আমার সাইটোক্রোমোজোম প্রয়োজন। সে শ্বসনই হোক কি সালোক সংশ্লেষী হোক, তার উভয়ের জন্য সাইটোক্রোমোজোম আমার প্রয়োজন। তারপরের কোশ্চেন, হুইচ ওয়ান ক্যান রেসপায়ার ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, যে অক্সিজেন যদি নাও থাকে তাহলেও কি রেসপিরেশন করতে পারবে। দেখো তাহলেও এই যে সিড, যে বীজ, বীজ তাও মানে যে কোনো গাছের যে বীজ থাকে সেই বীজ উইদাউট অক্সিজেন তার নিজের রেসপিরেশন অর্থাৎ শ্বসন ক্রিয়া চালাতে পারে। সিড অর্থাৎ বীজের সেই ক্ষমতা থাকে। মাইটোকন্ড্রিয়া আর স্টোর হাউস অফ, মাইটোকন্ড্রিয়া কিসের স্টোর হাউস? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ, প্লাজমা মেমব্রেন প্রধানত কী দ্বারা তৈরি হয়, অর্থাৎ কোষের মধ্যে যে প্লাজমার মধ্যে যে মেমব্রেনগুলো রয়েছে অর্থাৎ অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোর কথাই এখানে বলছে। সেগুলোর প্রধানত কী দ্বারা তৈরি? ফ্যাট আর প্রোটিন দ্বারা তৈরি, অর্থাৎ অপশন নাম্বার বি। তারপর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া, তা কি এর মধ্যে কোনটা হবে? অক্সিজোম করে মনে রাখো। আমার এই কোশ্চেনটার ডিটেলস এখন মনে নেই, 57 নম্বর, 57 ডিটেলসটা এই মুহূর্তে আমার মনে নেই, আমি পরবর্তীতে কোনো এক সময় বলে দেবো ঠিক। এটা আপাতত অক্সিজোম হিসেবে মনে রাখো। সেন্ট্রিওল, সেন্ট্রিওল টেক পার্ট ইন, সেন্ট্রিওল কী কাজে প্রয়োজন পড়ে? দেখো সেন্ট্রিওল থেকে স্পিন্ডেল ফাইবার যেগুলো সেগুলো ফর্মেশন হয় কিসের দ্বারা? অ্যাস্ট্রাল রশ্মির দ্বারা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সেন্ট্রিওলের কাজ কি? স্পিন্ডেল ফর্মেশন। স্পিন্ডেল ফর্মেশন বলতে যখন ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন হয়, নিউক্লিয়াস বিভাজনের সময় আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। আমি একটা ছবি করি, যে এটাকে যদি নিউক্লিয়াস ধরি তাহলে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। এবার ক্রোমোজোমগুলো যেই এই যে এরকম স্পিন্ডেল ফাইবার থাকে যেগুলো কী দ্বারা তৈরি হচ্ছে? অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা তৈরি হচ্ছে। এই যে স্পিন্ডেল ফাইবারগুলো থাকে যার উপরে কারা অবস্থান করে? যার উপরে ক্রোমোজোম অবস্থান করে। যে এগুলোকে যদি ক্রোমোজোম ধরে নাও, যে এরকমভাবে যে অবস্থান করে, তা এই যে যে ক্রোমোজোমগুলো অবস্থান করে কাদের উপরে? এই স্পিন্ডেল ফাইবারের উপরেই, বা বেম তন্তু, যেগুলোকে বাংলায় বলা হয় কি? বেম তন্তু। বাংলাটাও মনে রাখতে পারো, বেম তন্তু। তো এই বেম তন্তু ফর্মেশনের সময় এই সেন্ট্রিওলের ভূমিকা থাকে। অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা বেমতন্তু গঠন হয়, এই জিনিসটাও মনে রাখতে হবে। অ্যাস্ট্রাল রশ্মি আমি লিখলাম না, মুখেই জাস্ট বললাম। তারপরে কোশ্চেনের দিকে আগাই। গ্রানা অ্যান্ড স্ট্রোমা, ল্যামেলিয়া অকার ইন, বলছে যে নর্মালি যে গ্রানা আর স্ট্রোমা কোথায় দেখা যায়? গ্রানা আর স্ট্রোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে, ক্লোরোপ্লাস্টের অঞ্চল এগুলো গ্রানা আর স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের কি? যে জায়গায় আলোক দশা অন্ধকার দশা হয়, আলোক দশা ও অন্ধকার দশা সম্পূর্ণ হয় গ্রানা আর স্ট্রোমায়। তারপরের কোশ্চেন, মাইটোকন্ড্রিয়াল ক্রিস্ট আর সাইট অফ, মাইটোকন্ড্রিয়াল ক্রিস্ট আর সাইট অফ, অর্থাৎ এই যে ক্রিস্ট, ওই যে ভাঁজ, ওই ভাঁজগুলোতে কী হয়? ভাঁজগুলোতে কী হয়? এই যে অক্সিডাইজেশন রিয়াকশন হয়, এটা আমি প্রথমেই বলেছিলাম যে ওই জায়গায় কি জারণ বিজারণ ক্রিয়াগুলো ঘটতে থাকে। ওই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাইটোকন্ড্রিয়ায় কি এটিপি উৎপন্ন হয়। তারপরে নিউক্লিয়াস টেক পার্ট ইন সিনথেসাইজ অফ, অর্থাৎ নিউক্লিয়াস কার সংশ্লেষ করার জন্য ভূমিকা নেয়? কিসের সংশ্লেষ করতে ভূমিকা নেয়? তা মনে রাখতে হবে যে আরএনএ, রাইবোজোমাল আরএনএ, এর সংশ্লেষে নিউক্লিয়াসের ভূমিকা থাকে। তারপরে রিজিডিটি অফ সেল ওয়াল ইজ ডিউ টু প্রেজেন্স অফ, রিজিডিটি অর্থাৎ দৃঢ়তা। রিজিডিটি কথার অর্থ কি? দৃঢ়তা। দৃঢ়তা, তা কোষ প্রাচীর যে থাকে সেই কোষ প্রাচীরের যে দৃঢ়তা, এটা হ্যাঁ, নয়, একটু লিখে দিই, সরি।
এটাকে অন্য জায়গায় লিখি। নিয়ে লিখছি যে দৃঢ়তা। এই দৃঢ়তা যে হয় কোষ প্রাচীরের, এ কার জন্য হয়? এটা হয়, মনে রাখবে, যে এ এবং বি দুই, সেলুলোজ আর লিগনিনের জন্য। আর সুবেরিনের জন্য কি হয়? সুবেরিনের জন্য ইমপ্রিভিয়াস টু ওয়াটার, অর্থাৎ কোষগুলো, কোষে সুবেরিনের অবস্থানের জন্য কোষগুলো জলের অভেদ্য হয়, যে জলে ভিজে যায় না ঝট করে, এই সুবেরিনের জন্য। আরও কি, যে কোষ অর্থাৎ কর্ক সেল, এরকম একটা কোশ্চেনই আছে যে কর্ক সেল জলের উপরে ভাসতে পারে, কার জন্য? এই সুবেরিনের অবস্থানের জন্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে কোশ্চেনের দিকে আগায়। সেন্ট্রিওল আর ফাউন্ড ইন, সেন্ট্রিওল কাদের ক্ষেত্রে ফাউন্ড করা যায়? সেন্ট্রিওল মানে সেন্ট্রিওল আর কি কাদের ক্ষেত্রে থাকে? দেখো, সেন্ট্রিওল যে থাকে এটা সাধারণত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। তারপরে লিউকোপ্লাস্ট প্রেজেন্ট ইন, লিউকোপ্লাস্ট কি একটা? লিউকোপ্লাস্ট কালারলেস প্লাস্টিড, লিউকোপ্লাস্ট কালারলেস প্লাস্টিড। কারণ আমরা এর আগের একটা কোশ্চেনে কি বললাম, যে মূল রোমে, তখন আমি বললাম যে মূল রোম, মূলের উপরে কি, উদ্ভিদের মূল, এই যে মূল, ধরো যে এটা গাছ, এর মূলে কি লিউকোপ্লাস্ট থাকে, এই প্লাস্টিকটা পাওয়া যায়, যেই কারণে কি মূলের কোনো কালার হয় না, মূল কি কালারলেস। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিমেইন অ্যাটাচ টু দ্য, দেখো একটা পাশ তো নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকবে, হ্যাঁ, একটা পাশ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকবে, আর একটা পাশ কি প্লাজমা মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ আমি আবারও বলি, এই জায়গাটা একটুখানি বলি, অন্য কালার নিয়ে নিই। যে ধরো এটা হচ্ছে কোষ, আর এই হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক পাশে তো এরকম থাকবে, নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকবে, আর একটা পাশে কোষ অঙ্গাণুগুলোর সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ প্লাজমা, সাইটোপ্লাজমের মধ্যে বাকি যে প্লাজমা মেমব্রেনগুলো থাকে, যে অঙ্গাণুগুলো থাকে, তাদের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার কী করব, যে বোথ এ অ্যান্ড বি, হ্যাঁ, তাহলে বোথ এ অ্যান্ড বি অ্যান্সার করব। তারপরে দেখি, তারপরে ভ্যাকুয়াল ইজ কভার্ড বাই সিঙ্গেল মেমব্রেন কল্ড, ভ্যাকুয়াল, উদ্ভিদ কোষে যে ভ্যাকুয়াল থাকে, ওর যে সিঙ্গেল মেমব্রেন যুক্ত, ওর যে ওকে যে কভার করে রাখে, সেটাকে কি বলবো? সেটাকে বলবো টোনোপ্লাস্ট, মনে থাকে যেন। সেল অর্গান সেল কভার্ড বাই সিঙ্গেল মেমব্রেন, দেখো এই যে গ্লাইকোজোম, লাইসোজোম, প্রিঅক্সিজোম, এই প্রত্যেকটা সিঙ্গেল মেমব্রেন দ্বারাই এগুলো আবৃত থাকে। কিন্তু মাইটোকন্ড্রিয়া, মানে একটু উন্নত ধরনের, যেগুলি কাজ একটু বেশি, যেরকম মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, নিউক্লিয়াস হয়ে গেল, তো এদের কিন্তু সেল অর্গান সেলগুলো কভার্ড সিঙ্গেল মেমব্রেন দ্বারা থাকে না, এদের ডবল মেমব্রেন হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে অল অফ দিস অ্যাবভ। সিগনিফিকেন্স অফ মাইটোসিস সেল ডিভিশন, বলছে মাইটোসিস সেল ডিভিশনের সিগনিফিকেন্ট, এর গুরুত্ব কী, এরকম যে ইনক্রিজিং সেলুলার মাস, না। সুইফট ডিভিশন, না, দরকার নেই। এটা মনে রাখবে, মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কি, প্রডিউসিং সেল জেনেটিক্যালি সিমিলার টু প্যারেন্ট সেল, অর্থাৎ যেই কোষ থেকে, যে এখন এটাকে আমরা কোষ ধরে নিচ্ছি, যে এটা যদি কোষ হয়, অর্থাৎ এটাই যদি মেইন কোষ হয়, তাহলে এর যে ডটার সেল হবে, সেই ডটার সেলগুলো জেনেটিক্যালি একই থাকবে, হুবহু এক হবে। মাইটোসিসে, মাইটোসিস কোষ বিভাজনে, মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনে এটা যদি প্যারেন্ট সেল হয়, ডটার সেলগুলো হুবহু এক হবে। আর কি, এটা ডিপ্লয়েড, তাহলে এইগুলোও কি ডিপ্লয়েডই হবে। মাথায় থাকে যেন, আইডেন্টিক্যালি একই হবে। যেই কারণে কিনা হাত কেটে গেলে, যদি হাত কেটে যায়, তাহলে হাতের চামড়ার উপরে অন্য কোনো জায়গার কোষ আসবে না, এই চামড়ারই কোষ উৎপন্ন হবে। তাই চামড়া কেটে গেলে চামড়াই উৎপন্ন হয়, হাতের চামড়াই উৎপন্ন হবে। জীবের যদি কোথাও কেটে যায়, তাহলে জীবের কোষ দ্বারাই আবার সেই জায়গাটা পরিপূর্ণ হবে। এই যে এই সমস্ত জায়গায় মাইটোসিস
মাইটোসিস সেল ডিভিশনটা কাজ করে। টিকটিকির লেজ পড়ে গেলে নতুন লেজ ওঠে, মাইটোসিস সেল ডিভিশন হয়। আইডেন্টিক্যালি একই ধরনের কোষ উৎপন্ন করে বিভাজনের মাধ্যমে। তারপরের কোশ্চেন, মিওসিস ইজ অলসো নোন অ্যাজ, মিওসিসকে কী বলা হচ্ছে? দেখো, মিওসিস ইজ অলসো নোন অ্যাজ মাল্টিপ্লিকেশন ডিভিশন, রিডাকশন ডিভিশন। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা কি বলবো, যে রিডাকশন ডিভিশন আমরা এখানে বলতে পারি। কেন বলতে পারি রিডাকশন ডিভিশন? কারণ প্রথমে কি হয়, যে এটা ধরো যে প্যারেন্ট সেল, এটাকে ধরে নিলাম প্যারেন্ট সেল। এই জায়গা থেকে প্রথমে প্যারেন্ট সেলে কি ডিপ্লয়েড, তাহলে প্যারেন্ট সেল থেকে প্রথমে দুটো ডটার সেল উৎপন্ন হবে যারা কিনা ডিপ্লয়েড। তারপরে কি হবে, তারপরে আবার এই দুটো হ্যাপ্লয়েড ডটার সেল উৎপন্ন করবে, অর্থাৎ ফাইনালি গিয়ে যেটা করবে সেটা কি হবে, এন 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 হ্যাপ্লয়েড সংখ্যক উৎপন্ন করবে। তাহলে এই যে হ্যাপ্লয়েড সংখ্যক উৎপন্ন করলো, এরপরে কি হয়, এই জন্য যে ছিল আমার 2n সেই জায়গা থেকে হয়ে গেল এখন n। এই জন্য এই ধরনের অর্থাৎ মিওসিস কোষ বিভাজনকে কি হ্রাস বিভাজনও বলে। বাংলায় আমরা কি বলবো, হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন। তারপরে কোশ্চেন কি বলেছে, তারপরে কোশ্চেনে বলেছে অ্যাজ কম্পেয়ার টু মাইটোসিস মিওসিস হ্যাজ, বলেছে যে মাইটোসিস কোষ বিভাজনের সঙ্গে যদি মিওসিসকে তুলনা করি তাহলে মিওসিসের কী পাবো, মানে কোন বৈশিষ্ট্যর কথাই পাবো, মানে বৈশিষ্ট্যর কথাই এখানে বলেছে। তা দেখি অপশানগুলো কী কী বলেছে। এক্সচেঞ্জ অফ ক্রোমাটিড সেগমেন্ট, নো কি টেলোফেজ, না টেলোফেজ দুটোতেই থাকে। ডটার সেল সিমিলার টু প্যারেন্ট, দেখো এখানে সি নাম্বার অপশান, ডটার সেল সিমিলার টু প্যারেন্ট মাইটোসিসে হয়, মাইটোসিসে হয়। ডটার সেল প্যারেন্ট সেলের সঙ্গে সমান হয়, ডটার সেল প্যারেন্ট সেলের সঙ্গে সমান হয়। কিন্তু মিওসিসে আমরা কি দেখলাম, ডটার সেল হাফ ক্রোমোজোম বিশিষ্ট হয় প্যারেন্ট সেলের থেকে, কারণ প্যারেন্ট সেল ডিপ্লয়েড, ডটার সেল কি হয়, ডটার সেল হয় হ্যাপ্লয়েড। কিন্তু মাইটোসিসে কি হয়, মাইটোসিসে ডটার সেলও ডিপ্লয়েড, প্যারেন্ট সেলও ডিপ্লয়েড। তারপরে কোশ্চেন 71, ইন এ লিভিং সেল হোয়াট ইজ দ্য সাইট অফ রাইবোজোম ফর্মেশন, রাইবোজোম ফর্মেশন কোথায় হয় এটা জিজ্ঞেস করেছে লিভিং সেলের মধ্যে। তা কোথায় ফর্মেশন হবে, নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোম ফর্মেশন হয়। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিন্সিপাল স্ট্রাকচারাল এলিমেন্ট অফ এ লিভিং সেল, প্রিন্সিপাল স্ট্রাকচারাল এলিমেন্ট বলেছে যে কাঠামো গঠন, অর্থাৎ লিভিং কোনো সেল, একটা লিভিং একটা সেল অর্থাৎ একটা জীবিত কোষ, ওই কোষের কাঠামো গঠনে কোন এলিমেন্ট, কোন মৌলের সবথেকে বেশি ভূমিকা রয়েছে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, তা একেবারে চোখ বন্ধ করে কি কার্বনের সবথেকে বেশি ভূমিকা যত এলিমেন্ট আছে তার মধ্যে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ এ সেল উইদিন এ সেল, দেখো এবার এই জায়গায় না একটু ব্যাপার আছে, যে এই কোশ্চেনের অ্যান্সারটা মনে হয় বইয়ে ভুল দেওয়া, এটা যত সম্ভব অ্যান্সার হবে এটা ক্লোরোপ্লাস্ট হবে। এই কোশ্চেনটার বাংলা মানে করলে এরকমই দাঁড়ায় যে কোন কোষ অঙ্গাণুকে, কোন কোষ অঙ্গাণুকে কোষের মধ্যেই আর একটা কোষ হিসেবে ধরা হয়। তাই যে ক্লোরোপ্লাস্ট, তারপরে মাইটোকন্ড্রিয়া, একটু মুছি, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এদের নিজস্ব অনেক জিনিস রয়েছে, ডিএনএ রয়েছে এদের নিজস্ব, তারপরে প্রোটিন সংশ্লেষ করার নিজস্ব ব্যবস্থা রয়েছে, নিজস্ব রাইবোজোমও রয়েছে। তা যেই কারণে কিনা যে এরকম কিছু কিছু ফিচার্স ক্লোরোপ্লাস্ট বলো বা মাইটোকন্ড্রিয়া বলো, এদের নিজস্ব এত ফিচার্স রয়েছে যেই কারণে কিনা একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে এই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলোকে একটা প্রোক্যারিওটিক সেল হিসাবে কনসিডার করা হয়, যে এরা একটা অনুন্নত কোষ, নিজেই একটা কোষ, শুধু কোষ অঙ্গাণু নয়, নিজেই একটা কোষ। তা যাই হোক, আমি তো এটার অ্যান্সার ক্লোরোপ্লাস্টই বলবো, এবার জানি না ঠিক না ভুল, যদি কারোর জানা থাকে এই জিনিসটা তাহলে আমায় একটু জানাবে। তা 73টা কোশ্চেনই ছিল, প্রথম দিকে আমি একটা বা মানে 2-3টে কোশ্চেন হয়তো নিইনি, তা আশা করি বোঝা গেল। তা ভিডিও এই পর্যন্তই, হ্যাঁ।